১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অপ্রত্যাশিত বিজয় ঘটে। দলের নেতা কর্মীরা ভাবতেই পারেনি বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে। ভোটের পর দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, নেতাদের মধ্যে অত্যধিক আত্মবিশ্বাস, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, তৃণমূল কর্মীদের অবমূল্যায়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়। অন্যদিকে ১২ ও ১৩ মার্চ ওয়ার্কিং কমিটির সভায় দলীয় সভানেত্রী বরাবর ১২ পৃষ্ঠার দীর্ঘ চিঠি লেখেন প্রেসিডিয়াম সদস্য ডক্টর কামাল হোসেন। চিঠিতে তিনি দলের পরাজয়ের ব্যবচ্ছেদ করেন। ওই চিঠিকে শেখ হাসিনা ভালোভাবে না নিয়ে এটাকে দল ভাঙ্গার ষড়যন্ত্র হিসেবে দেখেন। এরপর থেকে হাসিনার সঙ্গে শুরু হয় কামালের বৈরিতা। ডক্টর কামালের ওই চিঠির খবর জাতীয় পত্রিকাগুলো গুরুত্ব সহকারে ছাপে। সেই সব ঘটনা নিয়ে আজকের ফিরে দেখা। দীর্ঘ ৩৪ বছর আগে হোসেইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ ৯ বছরের সামরিক শাসন থেকে গণতন্ত্রে উত্তরণ হয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি দেশে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করবে এমন ধারণা রাজনৈতিক মহল, ভোটার ও অনেক মানুষের মধ্যে ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে বিজয়ী হয় আপোষহীন নেত্রীখ্যাত খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যদিও আওয়ামী লীগের নেতারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন সেই আলোচনা ভোটের আগেই শুরু হয়ে গিয়েছিল। ওই নির্বাচনে ডক্টর কামাল হোসেন মিরপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থী হারুন মোল্লার কাছে পরাজিত হন। নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলেও আওয়ামী লীগের সঙ্গে ভোটের ব্যবধান ছিল ১/৩ কম। বিএনপি পায় ৩০.৮১% ভোট, আওয়ামী লীগ পায় ৩০.০৮%। জামাত ১২.১৩% আর এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি পায় ১১.৯২% ভোট। নির্বাচনে পরাজয়ের পর ব্যর্থতার দায় নিয়ে ৩ মার্চ সভানেত্রীর দায়িত্ব থেকে দলের সাধারণ সম্পাদক সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে পদত্যাগপত্র পেশ করেছিলেন শেখ হাসিনা। পরের দিন দলের কয়েক হাজার নেতাকর্মী ৩২ নম্বরের সামনে সমবেত হয়ে শেখ হাসিনার পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য আবেদন জানান। ৫ মার্চ পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন শেখ হাসিনা। মূলত ভোটে পরাজিত হওয়ার পর আওয়ামী লীগের নেতৃত্ব, নেতাকর্মীদের মধ্যে কোন্দল ও তৃণমূলের মধ্যে নানা দুর্বলতা নিয়ে দলের ভিতরে ব্যাপক আলোচনা শুরু হয়। দলের দুর্বলতাগুলো নিয়ে সবার আগে প্রশ্ন তোলেন ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা বঙ্গবন্ধুর দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহচর ডক্টর কামাল হোসেন। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ১২ পৃষ্ঠার দীর্ঘ চিঠি দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর কামাল। চিঠিতে বলা হয়, দলের নেতাদের অতি বিশ্বাস, দলীয় কোন্দল, আত্মম্ভীরতা ও কর্মবিমুখতা নির্বাচনে পরাজয়ের মূল কারণ। যদিও অসুস্থতার জন্য তিনি ১২ ও ১৩ মার্চ ২ দিন ব্যাপী ওয়ার্কিং কমিটির ওই সভায় যোগ দিতে পারেননি। ৫৪ জন নির্বাহী সদস্যের কাছে তার ওই চিঠি দেওয়া হয়। চিঠিতে ডক্টর কামাল বলেন, ২৭ ফেব্রুয়ারির অনেক আগেই আমরা আমাদের বিজয় সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে উঠি। নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকতা এবং সময়ের ব্যাপার হিসেবে ধরে নেই। আমাদের নেতা কর্মীরা নিশ্চিত বিজয়ের আগাম পর্বে মাতোয়ারা হয়ে ওঠে। ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়া, ভোটের কার্ড বিলি করা ইত্যাদি কাজে আদৌ মনোযোগ দেওয়ার প্রয়োজন মনে করে নাই। এমনকি ভোটের দিন স্ব ভোট কেন্দ্রে ভোটদান কার্যক্রম পরিচালনা করা ও তদারকি করা এজেন্ট থাকার মতো অতি অত্যাবশ্যকীয় কাজ বাদ দিয়ে খোশ গল্প ও অন্যান্য সব কেন্দ্রে গিয়ে মাতব্বরি করার কাজে লিপ্ত হয়ে পড়ে। কামাল হোসেনের মতে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি, জামাত সহ অন্যান্য দল সব শক্তি দিয়ে ভোটের ফল তাদের অনুকূলে আনার জন্য মরিয়া হয়ে কাজ করেছে। বহু সংখ্যক আসনে কেবল অন্তর্দলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগের প্রার্থীর নিশ্চিত বিজয় নস্যাৎ হয়েছে। চিঠিতে ডক্টর কামাল একটি উদাহরণ দিয়ে বলেন, জামালপুরে মেজর জেনারেল অবসর খলিলুর রহমানের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুলেল মালা প্রতীকে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করেছেন। প্রচার করেছেন যে তিনি দলীয় সভানেত্রীর প্রার্থী। এছাড়া জেলা আওয়ামী লীগের অনেক দায়িত্বশীল নেতা কর্মীর দলের প্রার্থী জেনারেল খলিলের
পক্ষে নির্বাচনে কাজ করেনি বলেও চিঠিতে উল্লেখ করেন ডক্টর কামাল। ডক্টর কামাল জানান, জহুরা তাজ উদ্দিনের মতো ত্যাগী ও সংগ্রামী নেত্রীকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়েছে। তিনি অভিযোগ করেন, অনেক নেতাকর্মী দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন। ডক্টর কামাল আরও উদাহরণ দিয়ে বলেন, নেত্রকোনার ফজলুর রহমান খান, চট্টগ্রামের বোয়ালখালীর নুরুল ইসলাম বিএসসি, চন্দনাইশের জাফর আহমেদ চৌধুরী এবং নারায়ণগঞ্জের কতিপয় আসন সহ সারা দেশে দলীয় প্রার্থীরা উপকন্দলের শিকার হয়েছেন। কামাল হোসেনের 12 পৃষ্ঠার চিঠির পর গুঞ্জন ওঠে তিনি মনে হয় আর আওয়ামী লীগে থাকবেন না, যদিও তিনি অসুস্থতার কথা বলে ওয়ার্কিং কমিটির মিটিংয়ে অনুপস্থিত ছিলেন। 27 ফেব্রুয়ারির নির্বাচনের হারার পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোটে সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলেন, কিন্তু দলীয় সভানেত্রীর বক্তব্যের বিপরীতে বক্তব্য দেন ডক্টর কামাল হোসেন। তিনি দাবি করেন, ভোট সুষ্ঠু হয়েছে, এতে বিপদে পড়েন তিনি। নিজ দলের নেতাকর্মীদের রোষানলে পড়েন, তার গাড়িতে হামলা পর্যন্ত হয়। তখন থেকেই আওয়ামী লীগের সঙ্গে কামাল হোসেনের দূরত্ব তৈরি হয়। শেখ হাসিনা ডক্টর কামালের ওই চিঠিকে ভালোভাবে নেননি। পরে 1992 সালে তিনি আওয়ামী লীগের বর্ধিত সভা ডেকে সব সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেন। ওই চিঠিতে শেখ হাসিনা লেখেন, একটি মুখোশধারী চক্র দলে ফাটল ধরাবার চেষ্টা করছে, নানা কৌশলে সস্তা সেন্টিমেন্টমূলক বক্তব্য দিয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে আজ আমার ও আওয়ামী লীগের ইমেজকে খাটো করা হচ্ছে। শেখ হাসিনার ওই চিঠিতে কারো নাম উল্লেখ করা হয়নি, তবে দলীয় নেতাকর্মীরা বুঝে নিয়েছিলেন যে চিঠির বিষয়বস্তু ডক্টর কামাল হোসেন। এর কিছুদিন পর দলীয় কাউন্সিলে প্রেসিডিয়াম সদস্য পদ হারান বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন। তাকে বানানো হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সেই থেকে লীগের রাজনীতিতে আর সক্রিয় হননি তিনি। পরে তার উদ্যোগে তৈরি হয় অরাজনৈতিক সংগঠন গণতান্ত্রিক ফোরাম। 1993 সালের 29 আগস্ট সকালে শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র পাঠিয়ে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন বঙ্গবন্ধুর প্রিয় কামাল হোসেন। সেই দিনই গণফোরাম নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি। নতুন রাজনৈতিক দল গঠনে সত্যিই চমক দেখান বরেণ্য আইনজ্ঞ ও রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন। তিনি আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের তৎকালীন মন্ত্রী, এমপি সহ নামকরা নেতাদের ফোরামে ভেড়ান। এছাড়া আইনজীবী, ব্যবসায়ী, প্রকৌশলী সহ বিভিন্ন স্তরের নেতাদের তার দলে জায়গা দেওয়া হয়। তবে দল গঠনের শুরুতে পার্টিতে কোনো সেক্রেটারি বা সাধারণ সম্পাদক হিসেবে কাউকে রাখা হয়নি। তবে দলে 12 সদস্যের প্রেসিডিয়াম সদস্য এবং 86 সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি রাখা হয়েছিল। গণফোরামের বর্তমান সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, 92 সালে আমাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা, কিন্তু দলের কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্য ওই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তবে শেখ হাসিনা একক ক্ষমতা বলে আমাকে পার্টি থেকে বহিষ্কার করেন। এর ফলে ভাঙ্গনের মুখে পড়ে আওয়ামী লীগ। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হলে আওয়ামী লীগ, ন্যাপ, সিপিবি, জাতীয় পার্টি, জাসদ সহ বিভিন্ন দলের এমপি, সাবেক মন্ত্রী সহ খ্যাতিমান রাজনীতিবিদরা যোগ দেন। যদিও পরে অনেক নেতা গণফোরাম ছেড়ে মূল দল আওয়ামী লীগে ফিরে যান। গত 32 বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে দলে নানা ভাঙ্গনের মুখে পড়ে গণফোরাম। পাল্টাপাল্টি বিবৃতি এবং পাল্টাপাল্টি বহিষ্কারে উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির ময়দান। সর্বশেষ 2024 সালের 30 নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 2 গণফোরাম এক হয়ে ঐক্যবদ্ধ সম্মেলন করে গঠন করা হয় 151 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। এই সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি নামে নতুন পদ তৈরি করে তাকে সম্মানিত করেন তার অনুসারীরা। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান। কোনো রকমে ডিমে তালে চলছে গণফোরাম। এখনও যে কোনো বিষয়ে একমাত্র ভরসার স্থল 88 বছর বয়সী বরেণ্য রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন।